আলোচনা করছিলাম ভেরেট্রাম অ্যালবাম, তাই না? নাকি হাইসিয়ামাস? স্যার, হাইসিয়ামাস। হাইসিয়ামাস, জি, গত ক্লাসে হাইসিয়ামাস শিশুদের জি স্যার। তাহলে আজকে এর আগে আমরা বলছিলাম যে শিশুদের ম্যানিয়াক্যাল যে মেডিসিন গুলো আছে, মানে যে পাগলা টাইপের যে মেডিসিন গুলো, যারা খুবই সহিংস্র টাইপের, খুবই খিটখিটে, খুবই রাগী, এবং যাদের যথাসময়ে এই মেডিসিন গুলো প্রয়োগ করা গেলে ওদের ভবিষ্যতের তাদের সিজোফ্রেনিয়া বা ম্যানিয়া বা এই টাইপের মানসিক যে সমস্যাগুলো, এগুলো থেকে প্রতিরোধ করা সম্ভব। এই বিষয়টা আমরা বলছিলাম। তার ধারাবাহিকতায় প্রথম একটা মেডিসিন হাইসিয়ামাস আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব ভেরেট্রামালবাম। ভেরেট্রামালবামও হাইসিয়ামাসের মতোই বা স্টামিনিয়ামের মতোই একটি ম্যানিয়া তৈরি করে এই টাইপের একটা মেডিসিন। এরাও খুব সহিংস্র টাইপের হয়, খিটখিটে টাইপের হয় এবং অস্থির প্রকৃতির থাকে। তবে এদের চেনা অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে চেম্বারে, কারণ হচ্ছে এই সহিংস চিত্র, খিটখিটে চিত্র, অস্থিরতা, এগুলো হচ্ছে টিউবারকুলার মায়াজমের একটা কমন ফেনোমেনা বা কমন পিকচার। এই কারণে অনেক সময় ভেরেট্রামালবাম এর পিকচার চেনাটা, মানে মেন্টাল ইমোশনাল চিত্রটা বোঝাটা বা কনস্টিটিউশনাল যে পিকচারটা বোঝা, এটা অনেক সময় কঠিন হয়। তবে একটা জিনিস এই বিষয়টা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এরা খুবই স্মার্ট থাকে এবং খুবই ইন্টেলিজেন্ট প্রকৃতির থাকে, এবং এদের আচরণ, কথাবার্তা খুবই সিরিয়াস মনোভাবের এবং প্রাপ্তবয়স্কদের মতো। মানে তার বয়স হয়তো বা 5-6 বা 8-10, কিন্তু তার কথাবার্তার যে ভাবভঙ্গি, কথার যে স্টাইল অথবা কথার যে তাৎপর্য, বা সে যে বিষয়ে প্রশ্ন করে বা যেসব বিষয়ে সে আলোচনা করে অন্যদের সাথে, এই বিষয়গুলো আসলে একজন শিশুদের সাথে স্বাভাবিকভাবে যায় না। এরা অনেক প্রশ্ন করে, বিশেষ করে এমন সব বিষয়ে প্রশ্ন করে যা সাধারণত অন্যান্য শিশুরা এসব বিষয়ে আলোচনাই করে না বা প্রশ্ন করে না, বা এসব বিষয়ে তাদের জানার কোনো আকাঙ্ক্ষা থাকে না। এরা সাধারণত মানুষের জীবন, মানে লাইফ, সৃষ্টিকর্তা মানে আল্লাহ এবং পরকাল সম্পর্কে বিশেষ করে প্রশ্ন করে থাকে, এবং এ সম্পর্কে এদের জন্মগতভাবেই অথবা পারিপার্শ্বিক কারণে একটা গভীর ধারণাও থাকে। মানে আমরা শুরুতেই বলছি যে এরা খুব স্মার্ট এবং ইন্টেলিজেন্ট টাইপের হয়, তার মানে এই প্রশ্নের মাধ্যমে সেটা বোঝা যায় যে এদের একটা হচ্ছে লাইফ সম্পর্কে, গড সম্পর্কে এবং পরবর্তী লাইফ সম্পর্কে, মানে পরকাল সম্পর্কে একটা ধারণাও থাকে, এবং তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চায় এবং এই বিষয়গুলো নিয়েই সাধারণত অন্যদেরকে প্রশ্ন করে থাকে। এরা মনে করে যে তাদের সুপার ন্যাচারাল বা অতিপ্রাকৃত কোনো জ্ঞান রয়েছে। এখানে যে রুব্রিক, সেটা হচ্ছে ডিলিশন গড দ্যাট হি ইজ ইন কমিউনিকেশন উইথ। এখানে মনে হয় যেন তার সৃষ্টিকর্তার সাথে তার কোনো একটা যোগাযোগ আছে বা সরাসরি সম্পর্ক আছে, এরকম। আর এর আগে যে বিষয়টা আমরা বললাম যে খুব ইন্টেলিজেন্ট টাইপের থাকে, এরা স্যার একটু কাইন্ডলি স্যার এই রুব্রিকটা একটু আবার বলুন স্যার, একটু লেখি। আমি যে ক্লাস কি বলাই দেব কি রুব্রিক হচ্ছে এর আগের যে রুব্রিক, সেটা হচ্ছে মানে তারা যে জীবন, তারপরে সৃষ্টিকর্তা, তারপর পরকাল সম্পর্কে প্রশ্ন করে বা গভীর ধারণা থাকে, এরকম যদি থাকে আমরা এক্ষেত্রে রুব্রিক নিতে পারি মাইন্ড রিলিজিয়াস অ্যাফেকশনস, হ্যাঁ, কেন্টের 71 পেজে। আর এরা মনে করে যে তাদের সুপার ন্যাচারাল জ্ঞান আছে, মানে তাদের সাথে পড়লো কেমন আম্মু এখানে সৃষ্টিকর্তার সরাসরি একটা সম্পর্ক আছে, একটা কমিউনিকেশন আছে, যোগাযোগ আছে, বা সে সরাসরি আল্লাহ থেকেই কোনো আল্লাহ এই তো তেলা পোকা না রে ইয়া পোকা নলেজ গ্রহণ করে, এরকম তাকে কোনো দীক্ষিত জ্ঞান আছে, এরকম একটা মনে হয়। এবং এক্ষেত্রে হচ্ছে মাইন্ড ডিলিশন গড দ্যাট হি ইজ ইন কমিউনিকেশন, মানে তার সৃষ্টিকর্তার সাথে তার একটা যোগাযোগ আছে, এরকমের একটা ভ্রান্ত বিশ্বাস তাদের। তারা, আমি এর আগে বললাম যে সেটা হচ্ছে লাইফ, তারপরে গড, তারপরে পরকাল, এইসব বিষয় নিয়ে তারা প্রশ্ন করে, এবং এইসব বিষয় নিয়ে
তাদের জানার আগ্রহ বেশি থাকে। এক্ষেত্রে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে ক্যালকিরে কার্ভের শিশুর সাথে। আচ্ছা, ক্যালকিরে কার্ভের শিশু এই প্রসঙ্গে আর কি, যে তারা পরবর্তী জীবন নিয়ে জানতে চায়, তাদের এই বিষয়ে ক্যালকিরে কার্ভের পিকচার কেমন হয়, কেউ বলতে পারলে শেয়ার করেন। জি স্যার, ওরা কবর নিয়ে প্রশ্ন করে, পরকালে কি হবে, আল্লাহকে নিয়ে প্রশ্ন করে, মৃত্যুর পর কি হবে, এরকম প্রশ্নটা করে আর কি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। একদম এক্স্যাক্টলি আপনি বলছেন, ক্যালকিরে কার্ভের শিশুরাও এরকমের পরবর্তী লাইফ সম্পর্কে জানতে চায়, আগ্রহ থাকে এবং বিভিন্ন প্রশ্ন করে। কিন্তু পার্থক্য করার সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে ক্যালকিরে কার্ভের শিশুরা এই পরকালীন যে বিষয়গুলো, যেমন তার মৃত্যুর সময় কি হয়, আজরাইল কিভাবে জান কবজ করে, তার মৃত্যুর পরবর্তীতে কবরে কিভাবে থাকবে, কবরে কি কি প্রশ্ন হবে, বা তার আখিরাতের সময় হিসাব নিকাশ কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে যেমন জানার আগ্রহ থাকে এবং প্রচন্ড ভয় থাকে। যে স্যালভেশনের যে অ্যাংজাইটি, এটা হলো ক্যালকিরে কার্ভে খুব স্পষ্ট থাকে, মানে খুবই গভীরভাবে থাকে। সেটা আমরা সাধারণত ভেরিটেবল ভাবে ওরকম দেখতে পাই না। এটাই হলো পার্থক্য করার এখানে মূল বিষয় অ্যাকর্ডিং টু জর্জ গ্রুপ। এরা কখনো কখনো তাদের বাবা মায়ের সাথে এসব বিষয় নিয়ে সাধারণত আলোচনা করে না বা প্রশ্ন করে না। কারণ হচ্ছে অনেক সময় যে তার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা তার যে কিউরিওসিটি বা তার যে ইন্টেলিজেন্সি, এটা সাধারণত অনেক সময় বাবা মায়ের সাথে নাও মিলতে পারে। এ কারণে এমন হতে পারে যে তার বাবা মাকে এইসব বিষয়ে কোনো প্রশ্ন করা হলো, কিন্তু সে আকাঙ্ক্ষিত কোনো অ্যান্সার পাচ্ছে না, অথবা বাবা মার এইসব বিষয়ে অতটা জ্ঞানও নাই। এক্ষেত্রে সে যেটা করবে সেটা হচ্ছে সে তার আশেপাশে যারা আছে এদের ভিতর থেকে ধার্মিক কারা বা ধর্মীয় জ্ঞান কাদের আছে, কারা বুদ্ধিমান এবং খুব দার্শনিক টাইপের, এদের সাথে, অর্থাৎ যাদের থেকে সে আনসার পেতে পারে, এইসব মানুষের সাথে এই এই অল্প বয়সী এসব বিষয় নিয়ে আলোচনা করে এবং তাদেরকে প্রশ্ন করে বিভিন্ন বিষয় জানতে চায়। এদেরকে চেনার আর একটা বিষয় আছে এখানে, বেসিলিস গিগাস খুব হাইলাইট করছে এটা, যে সাধারণত শিশুরা ঘুমের আগে, মানে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন কথাবার্তা বলতে পারে, মায়ের কাছ থেকে বিভিন্ন গল্প শুনতে চাইতে পারে, অথবা সে সারাদিনে যে কাজগুলো করছে এগুলো বলতে পারে, যে সে দেখা গেলো সারাদিন একটা কবিতা মুখস্থ করছে, সে বিষয়টা সে তার মাকে শোনাতে পারে বা তার মা জিজ্ঞেস করে এটা বলতে পারে। কিন্তু বেরেটাইম অ্যালবামের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সে ঘুমের আগে, মানে সে ধর্মীয় বিষয়, বুঝতে পারছেন এই বিষয়টাকে, মানে এটা একটা খুব বড় একটা পয়েন্ট বেরেটাইম অ্যালবাম বাচ্চাদের চেনার জন্য। এই একই ক্ষেত্রে বেরেটাইম অ্যালবাম যদি একটু প্রাপ্তবয়স্ক হয়, যেমন 18, 20 বা 25, 30 এই টাইপের, যদিও শিশুদের আলোচনা এর ভিতরে উনি এখানে এন্ট্রি করছেন, সেটা হচ্ছে যদি প্রাপ্তবয়স্ক বেরেটাইম অ্যালবামের পেশেন্ট হয়, সেক্ষেত্রে তারা যেটা করবে সেটা হচ্ছে এদেরকে দেখা যাবে বিভিন্ন ধর্মীয় গ্রুপে এদের অংশগ্রহণ আছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যে সে বিভিন্ন ধর্মীয় গ্রুপে সদস্য হয়ে আছে বা অ্যাক্টিভ মেম্বার এবং বিভিন্ন কাজে অংশগ্রহণ করে, সে তার নিজের ধর্ম প্রচার করে বেড়ায়, এতটুকুতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, সে হচ্ছে তার নিজের যে বিশ্বাস, নিজের যে মত, এটা সবাইকে এক প্রকারের জোর করে বিশ্বাস করাতে চায়। মানে সে সরি ধর্ম প্রচার করে বেড়ায়, ধর্ম সম্পর্কে জনসাধারণের মাঝে তার যে ধর্মের যে বাণী এগুলো প্রচার করে, কিন্তু সেটা হচ্ছে মানে প্যাথোলজিক্যাল লেভেলে এরকমের। আমি একবার রামপুরা টিভি সেন্টারের ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম ইসের দিকে, হাতির ঝিলের দিকে। ও সময় একজন আলেম কিনা আমি জানি না, তবে মানে পাঞ্জাবি টুপি পাগড়ি পরা এবং পরিচ্ছন্ন পোশাকী, এমন না যে সে পাগল, কিন্তু আমি ওনাকে দেখতেছিলাম, ওনার হাতে একটা লাঠি ব্যাপ টাইপের, এবং উনি যতগুলোই দেখলাম বেপরদা মেয়ে যাচ্ছে সবগুলাকেই এক প্রকার তিরস্কার করতেছে আর কি, মানে সে এরকম কেন করতেছে এবং এটা আইন না, ধর্মে ধর্মে পর্দা ফরজ। কিন্তু তার যে মানে দাওয়াত যে স্টাইলটা ছিল সেটা আসলে ধর্মের দাওয়াত তো দূরে কথা, মানুষ আরো মানে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এরকম একটা অবস্থা ছিল, মানে প্রত্যেকেই বিরক্ত হচ্ছিল তার কারণে। আসলে এরকম একটা দাওয়াত দেওয়া যায় না। তো এটা হচ্ছে বিরাট মালবানের চিত্র, যে সে বাড়াবাড়ি, তাই তো? অতিরিক্ত বাড়াবাড়ি। এক্সেস লেভেল আর কি, বাড়াবাড়ি
ধর্মীয় ভাবে তো আমরা সবাই জানি ধর্মে আসলে বাড়াবাড়ি নাইও, কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ। আমরা জাস্ট আল্লাহর বাণী সুকৌশলে আরেকজনের কাছে পৌঁছাতে পারি যতটুকু পারি এবং সর্বোচ্চ চেষ্টা করতে পারি। কিন্তু রেটানোর ক্ষেত্রে যে বিষয়টা হয়, যেমন এমনও হতে পারে, আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, সে হচ্ছে উনি, আমি গ্রুপের নাম বলবো না তাহলে অনেকে হয়তো কষ্ট পাবেন, একটা বাংলাদেশের একটা খুব নাম করা ইসলামিক সংগঠনের একজন ভালো একজন কর্মী। তো উনি যেটা হচ্ছেন, উনি চাচ্ছেন, ওরা নিজস্ব কিন্তু কিছু আবার মতামত আছে এক্ষেত্রে, এবং উনি একটা গ্রুপ তৈরি করছেন নাকি, এবং গ্রুপ তৈরি করে অন্য গ্রুপের মধ্যে মানে মারাত্মক, মানে একটা বিভেদ না, মানে এক প্রকারের মানে মারামারি কোন্দল এরকমই তৈরি করছেন। এবং ইচ্ছাকৃত ভাবে, যদিও সে বুঝতেছে না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে এক প্রকারে মানে, আর এর পিছনে তার উদ্দেশ্য ছিল সে ওই দলের বড় একটা পোস্ট পদবি নিবে এবং তার এই মতবাদ সে চাপাবে আর কি, বা ওটা চাপাবে বলতে মানে অন্যদেরকেও এই মতবাদে সে বিশ্বাসী বানাবে এরকমের। কিন্তু আসলে এই বিষয়টা ছিল টোটালি মানে লোক দেখানোর মতো। মানে তার উদ্দেশ্য ছিল আসলে মানে ধর্ম প্রচার না, উদ্দেশ্যটা ছিল এরকমের, সে একজন ধার্মিক মানুষ, এটা যে প্রতিস্থাপন করা মানে মানে এস্টাবলিশ করার জন্য আর কি, যা যা করার দরকার সেটা সে এক্সেস লেভেলে করতেছিল আর কি। এরকমের হতে পারে, মানে হচ্ছে ধর্মের যে বিষয়গুলো এটা আসলে সঠিকভাবে প্রচার না করা। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে আহ, আহ, রাস্তায় সে যে খ্রিস্টানদের যে ক্রস যে সাইন থাকে, ওরকম একটা সাইন নিয়ে অথবা বাইবেল নিয়ে সারা রাস্তায় হেঁটে হেঁটে চিৎকার চেঁচামেচি করে ধর্মীয় দাওয়াত প্রচার করে। তারপরে রাস্তার মানে 3 রাস্তা বা 4 রাস্তা, রাস্তার যে মোড় গুলো যেখানে আর কি বিভিন্ন রাস্তার পয়েন্ট যোগ হয়েছে, এখানে দাঁড়িয়ে সবাইকে নিজ ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য চিৎকার দিয়ে আহ্বান করতে থাকে। তারপরে রাস্তার মোড়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে চেঁচিয়ে নিজ ধর্মের পথে মানুষকে ডাকতে থাকে। এটা হচ্ছে আসলে ধর্ম প্রচারের যে যে ধর্মেরই হন এখানে, এটা আসলে সঠিক মানে উপায় না। এটা হলো সাধারণত একটা প্যাথোলজিক্যাল ওয়ে। আচ্ছা, এই বিষয়ে কারো যদি কোনো, যেহেতু ধর্মীয় বিষয়, আমার অনেক সময় কাছে মনে হয় যে এ বিষয়ে একটু আলোচনা করা দরকার। মানে যেহেতু তারা জোরদার ছাড়া সে দেখা যাচ্ছে তার যে ধর্মীয় যে প্রচারটা এটা এক্সট্রিম প্যাথোলজিক্যাল লেভেলে সে মানে উগ্রভাবে বা বিকৃতভাবে দাওয়াতের প্রচার করে, যার মাধ্যমে যদিও সে নিজেকে এর মাধ্যমে সে নিজেকে ধার্মিক মনে করে, আসলে এটা ধার্মিক অবস্থা না। আগে একটা পোস্ট দেখলাম এক জায়গাতে, একজন দাবি করেছে আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম, এবং আমার কাছে খুব ভালো লাগছে উনি যে বিষয়টা বলছেন যে মানুষ আধ্যাত্মিক লেভেলে পৌঁছাতে হলে তার আগে ইমোশনাল, মেন্টাল এবং সেক্সুয়াল এই 3টা লেভেলে পিউরিটি থাকতে হবে। এই 3টা লেভেল সুস্থ স্তরে আসতে হবে। এই 3 লেভেলে যদি কারো ঝামেলা থাকে, উনি বিশেষ করে মানে জোর দিয়েছেন সেটা হলো সেক্সুয়াল লেভেলে, তাহলে সে আধ্যাত্মিক হতে পারবে না। এবং এদের ভিতরে কিছু ভণ্ড আছে, তারা নির্দিষ্ট সময় পরে হঠাৎ করে তারা নিজেদেরকে ধার্মিক মনে করে, ধার্মিক দাবি করে এবং তাদের বিভিন্ন গ্রুপ তৈরি করে এবং মানুষকে তার পথে ডাকে। আসলে এরা প্রকৃতপক্ষে আধ্যাত্মিক লোক না, এবং এদের ওরকমের কোনো মানে সুপার ন্যাচারাল যে পাওয়ার থাকে আগের কালে মানুষের যেটা ছিল, আমরা সাহাবী আজমাইনদের ওই সময়কালীন দেখছি আমরা, বা আমরা ঘটনা থেকে জানতে পারি, এটা আসলে এই টাইপের লোকদের কখনই থাকে না। মূলত এদের উপরে ভর করে আসে শয়তানের শক্তি আর কি। এই কথা যে কথা বলছেন যে উনি হিন্দুদের গুরুদের উদাহরণ দিয়েছেন, তারপরে খ্রিস্টানদের ক্ষেত্রেও দিচ্ছেন, মুসলিমদের ক্ষেত্রে যদিও দেন নাই। তো উনি যেটা বলছেন যে এটা আসলে এরা আসলে প্রকৃতপক্ষে ধার্মিক না, বা প্রকৃতপক্ষে আধ্যাত্মিক লোকও না, এবং এদের ফলো করা যাবে না। উনি বলছে এদেরকে ফলো করা যাবে না। আধ্যাত্মিক হইতে হলে এই বিষয়গুলো আগে পার হইতে হবে এবং সুস্থ পাবেন, মানে সুস্থ স্তরে পার হয়ে তারপর আসতে হবে। ব্রেটেলমের ক্ষেত্রেও যে আধ্যাত্মিকতা আসে, আসলে তার বিভিন্ন লেভেলই এরকমের আমরা অসুস্থতার ক্ষেত্রেও দেখতে পাই। আচ্ছা, যাই হোক, ব্রেটেলমের শিশুরা সবসময় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এরকম একটা মনোভাব থাকে। এমনকি এটা আপনি যখন সে চেম্বারে আসবে, বেডরুমের শিশু, আপনি নিজেই টের পাবেন। সে আপনার ডেস্ক থেকে সবকিছু ফেলে দিতে পারে, আপনার আলমারি থেকে বই করে সবকিছু ফ্লোরে ছুঁড়ে ফেলতে পারে। আপনি একজন হোমিওপ্যাথিক থেরাপিস্ট হিসাবে এমন শিশুকে আপনার কক্ষে প্রবেশ করতে দেখলে ভয় পেতে পারেন। মানে সে এতটাই
মানে আনকন্ট্রোলেবল বিশৃঙ্খলা তৈরি করে, যে সে আপনার রুমে ঢুকেই সবকিছু হুলস্থুল তৈরি করে ফেলে, যেখানে আছে সবকিছু ছড়াই ছিটিয়ে ফেলে দেয়, এরকম হতে পারে। এরা এক কাজ করতে করতে ঘন্টার পর ঘন্টা ব্যস্ত থাকতে পারে, যেমন কাঁচি এবং কাগজ দিয়ে খেলা করা, অথবা টিস্যু বা কাগজ কাটাকুটি করা, বারবার নিজের কাপড় পরিধান করা, আবার সেই কাপড় খোলা, আবার পরিধান করা। মানে একই কাজ অনেক সময় ধরে করতে পারে, একই কাজ ঘন্টার ধরে সে ব্যস্ত থাকতে পারে একই কাজে। এরা উন্মাদের মতো কোনো ভুল কাজ বা খারাপ কাজ, অথবা আপনি যা চেয়েছেন তার বিপরীত কাজ করে থাকে। মানে ধরেন কোন একটা কাজ সে খারাপ কিছু করবে, সে খারাপ কিছু করাটা সাধারণত একটা শিশু যদি কোনো খারাপ কাজ করেই ফেলে, একটা ভুল করেই ফেলে, অথবা তার মা বাবা বা আপনি যে কাজটা তাকে করতে নিষেধ করছেন, এটা যদি সে করেই ফেলে, সে দেখা গেল অনুতপ্ত হবে বা ভুল স্বীকার যাবে, অথবা সে ভবিষ্যতে না করার চেষ্টা করবে অন্তত। কিন্তু বেরেটা অলমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক্সট্রিম লেভেলে এই কাজটাই করবে। আপনি একটা কাজ করতে নিষেধ করেছেন বা আপনি একটা কাজ করতে বলেছেন, তার বিপরীত কোনটা আর কি, এই কাজগুলা সে একদম উন্মাদের মতো করতেই থাকে, এরকম বারবার করতে থাকে। সে একটা খারাপ কাজ করেছে, আপনি তাকে নিষেধ করেছেন, কিন্তু সে ওই খারাপ কাজটাই এগেন এন্ড এগেন করতেই থাকে। এটা হলো বিরেট্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য। যেমন যেমন ধরে বলা যায় যে তার মা তার কোনো কারণে তাকে শাস্তি দিয়েছে বা প্রহার করেছে, সে যে কাজটা করবে, সে পরের দিন তার মায়ের সবচেয়ে পছন্দের বা সুন্দর দামি পোশাকটি টুকরো টুকরো করে কেটে ফেলবে। এটা হচ্ছে বিরেট্রামের একটা বৈশিষ্ট্য। এখানে আমরা রুব্রিক নিতে পারি মাইন্ড ডিস্ট্রাকটিভনেস অফ ক্লোথস কাটস দেম আপ। মাইন্ড ডিস্ট্রাকটিভনেস অফ ক্লোথস কাটস দেম আপ। আবার যদি এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, এমন হতে পারে যে তার বাবা তাকে শাস্তি দিয়েছে, সে সাথে সাথে কোনো প্রতিক্রিয়া দেখাতে নাও পারে, কিন্তু পরের দিন তার বাবা যখন অফিসে যাবে, সে তার রুমে রেখে তার গুরুত্বপূর্ণ যত কাগজপত্র থাকবে সব ছিঁড়ে ফেলবে। এটা হচ্ছে বিরেট্রামের কাজ। সে সাধারণত যেসব জিনিসপত্র ভাঙে, সাধারণত সে তা হাত দিয়ে ভেঙে ফেলে। আমরা এখানে একটা বিষয় আছে, হাত দিয়ে ভেঙে ফেলে, এই কথার গুরুত্ব কতটুকু, আসলে এটারও আমাদের পার্থক্য করার সময় মোটামুটি গুরুত্ব রাখে। যেমন ডিস্ট্রাকটিভনেস যে আছে, এটা হচ্ছে যদি টিউবারকুলিনামও এরকমের ডিস্ট্রাকটিভনেস আছে, যে সবকিছুই ক্রাশ করে, ভেঙে ফেলতে চায়। টিউবারকুলিনাম সাধারণত যেটা হয় সেটা হচ্ছে সে পা দিয়ে পিষে মারিয়ে ফেলে আর কি, একদম মানে ক্রাশ করা যেটাকে বলে, ভেঙে চুরমার ওটাকে পাউডার করবে আর কি, এরকম একটা অবস্থা হয়। মানে পাও দিয়ে কিক করতে করতে এটাকে ভাঙবে। এটা হচ্ছে টিউবারকুলিনামের বৈশিষ্ট্য। আর বিরেট্রামের সাধারণত তার যে ডিস্ট্রাকটিভ মাইন্ড, এটা সে হাতের মাধ্যমে করে। আবার স্টাবিস এগ্রাতে আমরা যেটা দেখতে পাই, সে সাধারণত জিনিসপত্র ছুঁড়ে মারে, মানে তার ভাঙা উদ্দেশ্য নয়, সে হচ্ছে ওটা ছুঁড়ে মারা হলো তার উদ্দেশ্য, যে সে রাগান্বিত হলো কোনো কারণে বা আউটবাস্ট হলো তার রাগে। যদিও সাধারণত স্টাবিস প্রাথমিক অবস্থায় এরকম রাগ প্রদর্শন করে না, আমরা স্টাবিসের বিস্তারিত আলোচনার সময় দেখছিলাম, কিন্তু যখন তার রাগের আউটবাস্ট হয়, সে সাধারণত জিনিসপত্র তার চারদিকে ছুঁড়ে ফেলে। এটা হলো মানে এই ডিস্ট্রাকটিভনেস এর ভিতরেও কিছু একটা পার্থক্য বোঝার উপায়। বিরেট্রামের অস্থিরতা ট্যারেন্টুলা শিশুদের মধ্যে হতে পারে। এরা এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না, অবিরাম চলাফেরা করতে থাকে। আচ্ছা, এখানে বেরেট্রাম এবং ট্যারেন্টুলা পার্থক্য করার সবচেয়ে উপযুক্ত উপায় হচ্ছে ট্যারেন্টুলার কে বলবেন, ট্যারেন্টুলার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা দ্বারা শিশুদেরকে নাচানাচি করে স্যার। জি স্যার, গান ঝুলে নাচানাচি করে, নাচানাচি ডান্স করে স্যার। গানের বাদ্যযন্ত্র তালে তালে সে নাচতে নাচতে আরম্ভ করে, বা গান শুনলে সে সেখানে যাওয়ার জন্য মানে উদ্গ্রীব হয়ে থাকে। জি স্যার, মিউজিকে অ্যামিলিয়েশন। জি এটাও ঠিক আছে, একই কথা। মিউজিক অ্যামিলিয়েশন বা মিউজিক সে খুব পছন্দ করে, মিউজিক পেলেই সে ড্যান্স শুরু করে, ড্যান্সিং ম্যানিয়াও আছে, মিউজিক অ্যামিলিয়েশন দুটোই আছে। এটাই আসলে ট্যারেন্টুলার একটা বড় একটা পয়েন্ট। আরেকটা আছে, সে নির্দিষ্ট কালারের প্রতি তার সমস্যা থাকে, যে সে দেখা গেল রেড বা ব্ল্যাক এই টাইপের একটা নির্দিষ্ট কালার তার কাছে অ্যাভারশন থাকে। কিন্তু মূল বিষয় হলো ট্যারেন্টুলা চেনার বড় মানে এই অবস্থায় অন্তত বেরেট্রাম এবং ট্যারেন্টুলার সাথে পার্থক্যের মূল পয়েন্ট হচ্ছে মিউজিক অ্যামিলিয়েশন অথবা ড্যান্সিং ম্যানিয়া মিউজিকে, এই বিষয়টা।
এই তারপর ট্যাবলেটগুলোতে এবং ভিট্রিওলের একটা মিল আছে, সেটা হলো কি ফিটিংস ইলনেস, FEINGS ইলনেস। জি ওখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে প্লাজমা মেটারিকও আছে, মসচেটে আছে, ভেট্রন আছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সে রোগের ভান করে, মানে তার যে পরিমাণ রোগ না তার চেয়ে বেশি, মানে সামান্য জ্বর, কিন্তু তার ঢং বা তার অভিনয় বা তার প্রকাশভঙ্গি দেখলে মনে হবে যেন জ্বর 104। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছেন স্যার? জি। জি স্যার। তারপরে হচ্ছে কিছু ফিজিক্যাল বিষয় আছে, সেটা হচ্ছে যদি বমি এবং পাতলা পায়খানা একই সাথে দেখা যায়, মানে ভমিটিং প্লাস ডায়রিয়া একই সাথে যদি দেখা দেয়, তাহলে প্রথম ওষুধ হিসাবে ভেরেট্রামালবাম নির্দেশিত হয়। একই সাথে আমরা পেতে পারি, এদের এই সময় খুব পিপাসা থাকে, বরফের মতো ঠান্ডা পানি পান করতে চায়, কিন্তু ঠান্ডা পানি যেই তার পাকস্থলীতে পৌঁছায় তখনই তারা বমি করে ফেলে। বেসিলিসের অন্য একটা আলোচনায় আমরা আলোচনা করছি কিনা খেয়াল নাই, খুব সম্ভবত করা হয়েছে ডায়রিয়ার চ্যাপ্টারে। ওখানে মানে বমি প্লাস ডায়রিয়া দুইটা বিষয় পেলেই উনি প্রথম মেডিসিন ভেরেট্রামের কথা বলছেন। এই বিষয়ে জোয়ারদা স্যার আর্সেনিক এলবাম বলছিলেন, আমরা এই বিষয়ে আলোচনা করছি। জি আচ্ছা, এর সাথে একই সাথে আমরা পেতে পারি যে তার খুব পিপাসা এবং আইস কোল্ড টাইপের পানি খাওয়ার পিপাসা, এবং এই পানি, এই ঠান্ডা পানি যখনই তার স্টোমাকে গিয়ে পৌঁছায় তখনই তারা বমি করে ফেলে। এখানে এই ঠান্ডা পানি স্টোমাকে গিয়ে পৌঁছায় আরেকটা মেডিসিন আছে, বড় একটা মেডিসিন, সেটা হচ্ছে ফসফরাস। জি, ফসফরাসেও এই একই সিমটম আছে, কিন্তু অনেক সময় ফসফরাসে ঠান্ডা পানি খেলে ঠান্ডা পানিতে উপশম হয়। এবং ফসফরাসের চেনার আরেকটা বিষয় হচ্ছে অ্যাবডোমেন বা স্টোমাক রিলেটেড যে কোনো কমপ্লেইনে ফসফরাসের রোগীরা সাধারণত এক্সটার্নালিও সে ঠান্ডা প্রয়োগ করতে চায়, যেমন পেটে ঠান্ডা হাত রাখা বা ঠান্ডা একটু পানি প্রয়োগ করা বা ঠান্ডা বোতল ধরে রাখা, এই বিষয়টা এবং খুব অ্যামেলিয়েশন হয়, উপশম হয়। অচির রোগের ক্ষেত্রে, মানে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে পাকস্থলী এখানে আছে এবং পেটে স্থানীয়ভাবে বা বাহ্যিকভাবে হিমের মতো ঠান্ডা অনুভব হয়, মানে পেটে খুব কোল্ডনেস সেন্সেশন হয়, শরীর খুব ঠান্ডা হয়ে যায়, শীতে কাঁপুনি দেখা দেয়, এবং এই কারণে শরীর সাদা বা নীলচে বা বেগুনি বর্ণের হয়ে যায়, এবং এর সাথে শরীর ঘামতে থাকে। মানে অ্যাকিউট ডিজিজের সময় আমরা আরো যে বৈশিষ্ট্যগুলো পাই সেটা হচ্ছে পেটের, মানে ভেরেট্রামের কথা বলতেছি, অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আরো কিছু বৈশিষ্ট্য পেতে পারি, মানে যে কোনো অ্যাকিউট ডিজিজ প্লাস এই বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে তার পেটের উপরে বা পাকস্থলী, সোজা টোটাল পেটের রিজিয়নে যদি আমরা হাত দিই এক্সটার্নালি, তখন আমরা মনে করবো অনেক বরফের মতো ঠান্ডা হয়ে আছে, টোটাল শরীর খুব ঠান্ডা হয়ে যায়, শীতে কাঁপতে থাকে, এবং এ কারণে তার শরীর সাদা অথবা নীলচে অথবা বেগুনি বর্ণের হয়ে যায়, এবং এর সাথে শরীর ঘামতে থাকে। আজকে একটা মজার কেস হয়েছে আমাদের হাসপাতালে, যদি কেসটা আমি মেডিসিন, মানে কেসটা রুগীটা আমার না, আমি হলো আজকে আমার কলিগের রুমে গিয়ে বসেছিলাম, তো তখন এমার্জেন্সিতে একটা রুগী আসছে আর কি। রুগী হচ্ছে উনি মিটফোর্ড হাসপাতালে ভর্তি ছিলেন, ওখান থেকে চলে আসছেন, এখন আবার তার সমস্যা দেখা দিয়েছে। তার সমস্যা হলো উনি ঢাকা গেছেন মেয়ের বাসা বেড়াতে, ওখানে যাওয়ার পরে ওনার বমি প্লাস প্রথমে পাতলা পায়খানা দেখা দিয়েছে, পরে হসপিটালাইজ করা হয়েছে, বমিও ছিল, তো 3 দিনের মাথায় মোটামুটি সে সুস্থ হওয়ার পরে এর ভিতরে প্রচন্ড পেটে ব্যথাও ছিল, তো ডক্টররা ওনাকে রিলিজ দিয়েছেন। পরে ওনার মেয়ে আরো 2 দিন ওনার মতে আর কি আরো 2 দিন রাখছিলেন রিকোয়েস্ট করে, যেহেতু ওনার পেটে ব্যথা আছে, পেটে ব্যথা পুরো ভালো না, একটু থাকুক। পরবর্তীতে ওনারা 5 দিনের মাথায় আর কি ফেরত আসছেন বাড়িতে। তা বাড়িতে আসার পরেও একটু মোটামুটি ভালো ছিলেন, এরপরে আবার কয়েকদিন পরেই তার আবার ডায়রিয়া, আবার বমি, এই অবস্থা। আজকে যখন উনি আসছেন, সেটা হচ্ছে উনি বসার ওই যে রিপোর্ট গুলো দেখতেছিলেন ডাক্তার, তো উনি কিছুক্ষণ পরে বলতেছেন যে বাবা অস্থিরতা তো আছি, মানে অস্থিরতা দেখলে মনে হবে যে পুরোপুরি আর্সেনিক, মানে এত পরিমাণ অস্থির সে, মানে কোনোভাবেই স্থির থাকতেছে না। কিন্তু সে কিছুক্ষণ পরে তার ফ্যান বন্ধ করতে বললো আর কি, যে ফ্যানে তার খুব ঠান্ডা লাগতেছে, খুব ই হচ্ছে। আর সে ওই বসা অবস্থায় আবার একবার বমি করলো, এবং আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মানে নতুন যে রিপোর্ট করানো হয়েছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে।
এবং তার টোটাল আমি তাকালাম যে সেটা হচ্ছে তার টোটাল বডি মনে হচ্ছে যেটা নীলচে হয়ে গেছে আর কি, এবং হিমোগ্লোবিন পরিমাণও মোটামুটি কম। এখানে আমার কাছে তখন মনে হয়েছে যে এই রোগীটাকে যদি এখনই বেরেট্রামেলম এক ডোজ দেওয়া যায়, এনা ডায়রিয়া প্লাস এই বমি মানে ইনস্ট্যান্ট কমানো যাবে এরকম। আমি একবার চাইছিলাম বলি যে ডাক্তার আমি একটা ম্যাজিক দেখাই, চিন্তা করলাম এমার্জেন্সি পেশেন্ট হাসপাতালে ভর্তির জন্য কাগজ রেডি করতেছে, সেই পেশেন্টকে আমি কি বলি আন্দাজে। ওই যে প্রজেক্টাইল ভমিটিং, এই শব্দটা একটু কাইন্ডলি যদি বলি, প্রজেক্টাইল ভমিটিং। প্রজেক্টাইল ভমিটিং হলো এটাকে মানে ফোর্স নিয়ে আর কি যে বমি হওয়া, মানে আপনি ধরেন বমি করলো একেবারে ওয়াক করে পেট থেকে সব বের করে ফেললো, এটা হলো প্রজেক্টাইল। এবং সেটা মানে মেশিন, যে মেশিন দিয়ে যে পানি পড়ে না স্যার, যে পানির পাম্পের যে মেশিন, একদম ফোর্স নিয়ে একটু সামনের দিকে চলে গেল আর কি, রকেটের মতো। এবং এবং সেটা হলো মানে মনে হচ্ছে যেন পেট থেকে সবকিছু বেরিয়ে গেল আর কি এক বমিতে এরকম। বুঝতে পারছেন স্যার? প্রজেক্টাইল ভমিটিং ক্ষেত্রে এরকম যদি মানে খুব ফোর্সিবল, যেটাকে আমরা ফোর্স নিয়ে বের হয়, এটাই হলো প্রজেক্টাইল ভমিটিং। এক্ষেত্রে ভিথুলকাস ওনার আলোচনায় বেরেট্রামকে খুব হাইলাইট করছেন। আচ্ছা, তারপরে এরা স্ট্রামোনিয়ামের মতো এদের নাইটমেয়ার থাকতে পারে, মানে দুঃস্বপ্ন দেখে ঘুমের ভিতরে। কিন্তু স্ট্রামোনিয়ামের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এরা ঘুমের থেকে চিৎকার দিয়ে ওঠে, ওঠার পরে তার আশেপাশে যারা থাকে তারা কাউকে চিনতে পারে না, এবং সে যে একটা ভীতি সন্ত্রস্ত বা খুব ভয়ানক কোনো স্বপ্ন দেখছে এটা তার চেহারার দিকে তাকালেই তার মা বাবা তখন বুঝতে পারে। এবং এমনও হয় সে ঘুম থেকে উঠে তার আশেপাশে যাদের থাকে তাদেরকে মারতে শুরু করে। এটা হলো স্ট্রামোনিয়ামের ক্ষেত্রে। আর বেরেট্রামের ক্ষেত্রে যেটা হয়, এরাও দুঃস্বপ্ন দেখে এবং দুঃস্বপ্ন থেকে ঘুমের ভিতরেই কান্না করতে থাকে, ঘুমের ভিতরেই কান্না করতে থাকে। এটা হচ্ছে বেরেট্রাম চেনার উপায়। বেরেট্রাম সাধারণত আইসক্রিম খেতে খুব পছন্দ করে, এরা বরফের টুকরা কামড়ে কামড়ে খেতে পারে বা খায়, এবং পাকস্থলী ঠান্ডা করার জন্য এমন হতে পারে যে বরফের টুকরো সে গিলে ফেলে। এখানে রুব্রিক হচ্ছে ডিজায়ার্স আইস। আচ্ছা, এদের প্রিয় খাবার হচ্ছে লবণ খুব পছন্দ, লেবু খুব পছন্দ, এরা লবণ দিয়ে লেবু খেতে পারে। আদা পাকা টক ফল পছন্দ করে, ডিজায়ার্স ফ্রুট অ্যাসিড। আর টক জাতীয় যে কোনো জিনিস ডিজায়ার্স সাওয়ার, আর একটা হচ্ছে লেবু তো ডিজায়ার্স লেমন, আর একটা হচ্ছে সল্ট। অর্থাৎ লবণ, লেবু, লবণ প্লাস লেবু, আদা পাকা, টক জাতীয় ফল, টক জাতীয় যে কোনো জিনিস, এই হচ্ছে বেরেট্রামের প্রিয় খাবার। এই চারটি আকাঙ্ক্ষা অনেক সময় মেডোরিনামও থাকতে পারে এবং মেডোরিনামের সাথে বিভ্রান্তি হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে আমরা ভিন্নতা দেখব। বেরেট্রাম যে কথাটা আমরা আগে বলছিলাম যে অনেক সময় এরা লবণ দিয়ে লেবু খায়, তবে তারা সাধারণত ঠান্ডা পানির জন্য খুব পিপাসার্থ থাকে। এখানে বেরেট্রামের সাথে আমাদের আরেকটু ডিফারেন্সিয়েট করতে হবে স্ট্রামোনিয়ামের টোটালি। সেটা হচ্ছে এই কথাগুলো আমি আগেও বলছি, স্ট্রামোনিয়ামে চেহারা একটা আতঙ্কের ভাব প্রকাশ থাকে, এবং এরা চোখ বড় বড় করে তাকায়, এবং এদের দেখলে মনে হয় চোখ বড় করে খোলা আছে এরকম মনে হয়। এরা অন্ধকারে খুব ভয় পায়, লাইট বন্ধ করলে এরা ঘুমাতে পারে না বা ভয় পায়, লাইট জ্বেলে রাখতে হয়। এবং এরা রিফ্লেক্টিং থিংস যেগুলো আর কি, যেগুলো থেকে আলো প্রতিফলিত হয়, বিশেষ করে আয়না, ভয় পায়। স্যার, এই পর্যন্ত ছিল আজকের বেরেট্রাম আলোচনা। আপনাদের যদি ধৈর্য থাকে হয়তো বা আমি আরেকটা মেডিসিন, ছোট মেডিসিন আলোচনা করবো শিশুদের জন্য। আর বেরেট্রাম সম্পর্কে কারো যদি কোনো সংযোজন, বিয়োজন, সংশোধন থাকে বা কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে বলতে পারেন। আর ওই মেডিসিন একটাই থাক, অল্প অল্প করে খাই। জি স্যার, তাহলে আমার কিন্তু মনে হয় আমার কাছে বেরেট্রাম অ্যালবাটা অবহেলিত মেডিসিন, কারণ এর ম্যাক্সিমাম সিমটমের সাথে অন্য একটা মেডিসিনের সিমটম কোনো না কোনো জায়গায় মিলে যায়। সেই ক্ষেত্রে বেরেট্রাম অ্যাল যেহেতু একটু মানে রেয়ার হিসাবেই কম ব্যবহৃত হয়, অনেকের কাছে পাওয়া যায় না, সেক্ষেত্রে আর্সেনিক বা অন্যান্য মেডিসিন ট্যারেন্টুলা এইসব ব্যবহার করে ফেলে এই আর কি। জি স্যার। তারপরে হচ্ছে নাক্স মসসেটা, বেরেট্রামের যে ঠান্ডার যে ইয়েটা, ঘাম বা ইত্যাদি, এটা তো নাক্স মসসেটার একটা বৈশিষ্ট্য, এই আর কি।
স্যার স্যার, physical এখানে স্যার একটু ওয়েট করবেন 1 মিনিট। জোরদা স্যার যে কথাটা বললেন নাক্স মশারের সাথে বেটরামের মিল মানে এই বিষয়টা একটু আবার একটু বলবেন? জি স্যার, ওই যে ঠান্ডা ঘাম, ও আচ্ছা শরীর স্যার, ঠান্ডা এখানে হয়ে যায়। স্যার নাক্স মশারে নাকি ক্যাম্পফোর বলতে চাচ্ছেন আপনি? ও সরি, ক্যাম্পর। জি স্যার, ক্যাম্পর। জি, আমি জানি প্যাস লাগছে যে ঘটনা কি। এখানে স্যার একটা বিষয় বলি, মজার একটা বিষয়, সেটা হচ্ছে নাক্স মশাটা হচ্ছে মানে ঘুম প্রবণ, মানে এত পরিমাণে ঘুম। আমি কোন বইতে পড়ছে খেয়াল নাই, তবে এরকম পাইছিলাম যে সে মনে হবে যে ঘুমের ট্যাবলেট খেয়ে আসছে, বা তাকে মানে ঘুম কারক ওষুধ খাওয়ানো হয়েছে অনেকগুলা, একসাথে অনেকগুলা, অথবা সে নেশা করে আসছে, তাই দেখলে এরকম মনে হবে। তা আমি এই বিষয়টা প্রগতিতে একটা পেশেন্টকে পেয়েছিলাম, ওই মহিলা হচ্ছে মানে এটা আসলে মানে বুঝিয়ে বলা সম্ভব না, আপনি এরকম পেশেন্ট পেলে তখন বুঝবেন। আসলে মনে হচ্ছে যে না, সে 4-5টা ঘুমের ওষুধ খেয়ে আসছে, মানে সে সার্বক্ষণিক এই অবস্থা, যদি এবং তাকে নার্স মশাইরা তার এই অবস্থা থেকে দূর করছিল। জি স্যার, এরপরে কামরুল স্যার বলেন। আমি যেটা বলতে চাইছিলাম যে দুইটা পয়েন্ট পাইলাম, একটা হলো যে স্যার ফিজিক্যাল এবং মেন্টাল দুইটা ক্ষেত্রে প্যাথোলজির এক্সট্রিম লেভেলে দেখলাম। যেমন ডায়রিয়ার ক্ষেত্রে সেই লেভেলের ডায়রিয়া যেটা হয়ে যায়, আবার মেন্টালের ক্ষেত্রে দেখলাম স্যার একদম মারধর কাটাকাটি। এটার কি ভালো লাগলো কি দুটো ক্যারেক্টার? জি স্যার, এখন বিষয় হচ্ছে স্যার ওই যে মানে যেসব ওষুধ হলো মানে ভায়োলেন্ট টাইপের, বুঝতে পারছেন, রেস্টলেস টাইপের, ইরিটেবল টাইপের, এই মেডিসিনের আসলে ম্যাক্সিমাম প্যাথোলজি ওই টাইপেরই হয়, মানে একটু ভায়োলেন্ট টাইপেরই হয়। এদের অ্যাকিউট ডিজিজও খুব ভায়োলেন্ট টাইপের, এদের মেন্টাল ইমোশনাল পিকচারও ভায়োলেন্ট টাইপের। ধন্যবাদ স্যার। জি, নিতাই স্যার। অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে আলোচনা করার জন্য। তার কাছে আমার একটা জানার হলো, এই যে এদের অ্যাডাল্ট মানে যারা ওল্ড এজ, মানে ওদের প্যাথোলজিটা কিরকম ডেভেলপ করে স্যার, এটা সম্পর্কে যদি একটু বলতেন। প্যাথোলজি কিভাবে ডেভেলপ করে স্যার, এটা আসলে লং আলোচনা। আপনি আমরা নেক্সট হয়তো বা টোটাল আলোচনা যখন হবে, এটা মোটামুটি বড় একটা মেডিসিন, তো তখন হয়তো বা আসা যাবে। আমি এখন হয়তো খুব ক্লিয়ারলি আপনাকে বলতে পারবো না স্যার। জি স্যার। স্যার তবে ভেটরামেডিকায় যাই থাক, যে যাই লিখুক, কামরুল স্যার ওষুধ দেওয়ার পরে ভেট্রামেলবে যে ফিডব্যাকটা পাবে সেটাই ভেট্রামেল। জি স্যার, তা তো অবশ্যই স্যার, মানে মেডিসিনের ফিডব্যাকই বলবে যে আপনার মেডিসিন কারেক্ট ঠিক ছিল কিনা। যেমন স্যার হিপার সালফের একটা বৈশিষ্ট্য আমি দেখছি স্যার কমনলি, এটা আমার ক্লিনিক্যালি মানে প্রুফ বলা যায় আমার কাছে। হিপার সালফ তো চরম মাত্রায় শীত কাতর, কিন্তু জি স্যার, চরম গরম কাতর রোগীরও ফোড়া ফাটিয়ে দিয়েছে হিপার সালফ, ঠিক কিনা স্যার? স্যার এখানে বিষয় আছে স্যার, বিষয়টা হচ্ছে আমরা যখন এরকম কাতরতা মানে যাচাই করতে চাই, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম ক্রনিক কেস, এবং যখন রোগীকে কনস্টিটিউশনালি মেডিসিন দিতে চাই। এখন যদি কোনো একিউট একটা সিচুয়েশনাল অবস্থা নিয়ে আসে, এক্ষেত্রে স্যার কাতরতা আমরা কেউই খুঁজি না আসলে। যদি একিউট ডিজিজের ক্ষেত্রে অনেক সময় খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু ফোরার মতো একটা বিষয় স্যার, এটা আমি কখনো খুঁজি নাই যে এটা গরম কাতর এই জন্য মার্কসল দিবা, শীত কি। এটাই নির্ভর করবে যে সে আসলে হিপারসাল তার দরকার, নাকি বেলাডানা দরকার, নাকি সাইলিশে দেব, নাকি মার্কসল দেব। এটা হলো আমার বুঝি। জি স্যার। স্যার শিশির স্যার কিছু বলতে যাচ্ছে আপনাকে। আসসালামু আলাইকুম স্যার বলেন। স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। বিষয়টা হচ্ছে হিপার সালভ সম্পর্কে আসলে আমি যতটুকু আমার ক্লিনিক্যালি এতটুকু মানে অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে যে এখন যখন কোনো ব্যক্তি ফোড়া নিয়ে আসে, তখন আমি দুইটা জিনিস খেয়াল করি যে তার ভেতরে সেন্সিটিভনেস কতটুকু আছে। সে আসলে তার এক্সপ্রেশনটা, ফেসিয়াল এক্সপ্রেশন বা তার পেইনের ধরনটা কিভাবে প্রকাশ করতেছে, এটা দেখেই সাধারণত হিপার সালভ দিই। দেখা যায় যে আমি যখন জিজ্ঞেস করি যে আপনার ব্যথাটা কেমন, মানে আমি যদি তার দিকে মানে তার যে জায়গাটায় ফোড়াটা আছে ওর দিকে যদি আমি হাতও দেই বা বলতে চাই কোথায়, তখন সে নিজে থেকে সরে যায়, বলে কেন ব্যথা। এই যে প্রকাশটা হচ্ছে হিপার সালফের একটা অন্যতম বৈশিষ্ট্য।
আর এটা সেন্সিটিভনেস, মানে ওই যে আক্রান্ত জায়গাটা শ্বাস করতে দেয় না ভাবে, এবং খুব বেশি পেইন, এত ব্যথা যে ব্যথা যন্ত্রণা রোগী অনেক সময় কোকায়। এই যে দুইটা পয়েন্ট, আমি এটা দেখি অনেক সময় হেপার দিই, এবং ম্যাক্সিমাম কেসে কাতরতা ছাড়াই রোগীদের ক্ষেত্রে হেপার সালফেন লো পোটেন্সি, বিশেষ করে আমি 6 পাওয়ারটা ব্যবহার করি। আমার ইন্টার লাইফে আমি 6 এবং 30 ছাড়া কখনো কোনো রোগীর আমি হাই পাওয়ার আমি দেই নাই পারে, এবং 6তেই সাধারণত রিপিটেড ব্যবহার করার কারণে রোগের মনে কর পড়া পেটে গেছে। এমন হয়েছে যে সন্ধ্যা 7টার দেশে রাত 9টার মধ্যে পড়া পেটে বেরিয়ে গেছে, এরকম হয়েছে। কয় ডোজ এটাই। দিয়েছেন স্যার? পর তখন কয় ডোজ দিয়েছেন, কিভাবে? এটা আমি যেটা আমার হচ্ছে যখন লো পাওয়ার দিই তখন আমি 15 মিনিট অন্তর অন্তর দেই, অথবা আধা ঘন্টা অন্তর অন্তর দেই। দেখা যায় যে এই 4-5 বার বা 5-6 বার খেলেই ওর হয়ে যায় আর কি। মানে আমি যখন লো পাওয়ারে যখন দেই ফ্রিকোয়েন্ট দেওয়া যায় আর কি। এটা আমাদের যারা সিনিয়র স্যাররা আছেন ওনারা ওভাবে দিয়ে দেখা যাচ্ছে যে এটাতে কাজ হয় আর কি। থ্যাংক ইউ স্যার। স্যার ভেরেট্রাম সম্পর্কে কিছু বলেন যদি। আমি আসলে যে অন্য ডাক্তার আসলাম সাহেব বড় স্যার উনি আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমি ছোট স্যার এখানে আসলে এর মধ্যে আলোচনা দরকার আছে বলে আমি মনে করতেছি না, এই আর কি। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন, এনি কাইন্ডস অফ